আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু কোয়ারেন্টিন এডুকেশন কেয়ার। এবং আজকে আমরা দেখব যে গসাগু কি বা লসাগু কি, গসাগু এবং লসাগু কিভাবে বের করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমি লিখি গসাগু। গসাগুটা মানে হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণনীয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তো তোমরাও কিন্তু লিখে ফেলবে। এবং লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, অনেকেই বলতে পারো আচ্ছা এই গুণনীয়কটা কি, বা অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এই গুণিতকটা কি। তো এটা একটু বলি, একটু দেখো। আমি এখানে কিন্তু এই যে দেখো একটা চিত্র দিলাম, যে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ একটা সাব বার্গার, যেখানে বিভিন্ন ধরনের উপকরণ ঢোকানো হচ্ছে। এই যে উপকরণগুলোর কারণেই তো এই সাব বার্গারটা তৈরি হচ্ছে, তাই না? এই উপকরণগুলোকে কি বলা হয় জানো? এই উপকরণগুলোই হচ্ছে গুণনীয়ক। এই উপকরণগুলোই হচ্ছে কি গুণনীয়ক। আর এই যে সাব বার্গারটা তৈরি হলো না, একেবারে শেষে আমরা দেখতে পাচ্ছি একদম পুরোপুরি একটা সাব বার্গার তৈরি হয়ে গেল। সেই সাব বার্গারটাই হচ্ছে বেসিক্যালি গুণিতক। সেই সাব বার্গারটাই হচ্ছে কি গুণিতক। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে গুণনীয়ক ব্যাপারটা কি এবং গুণিতক ব্যাপারটা কি। এবং আমরা কিন্তু এরপরে জানবো যে আসলে আমরা কিভাবে গসাগু বের করব বা আমরা কিভাবে লসাগু বের করব। সো আমরা এটা একটু দেখে আসি। প্রথমত আমি তো তোমাদেরকে বলেছি যে গসাগুর ব্যাপারে, তাই না? মনে করো তোমাকে বলা হলো যে 12 এর, মনে করো 12 এর কিছু গুণনীয়ক বের করার জন্য। 12 এর গুণনীয়ক, তো 12 এর গুণনীয়ক কি কি হতে পারে আমরা একটু দেখি। 12 এর গুণনীয়ক হতে পারে, মনে করো প্রথমে 1, কারণ 12 একে 12। তারপর হতে পারে 2, 6 দুগুণে 12। তারপর হতে পারে 3, কারণ হচ্ছে 3 4 12। তারপর হতে পারে 4, কারণ এখানেও 3 4 12। আর তারপর হতে পারে 6, এবং সর্বশেষ কি হতে পারে 12 নিজেই কিন্তু হতে পারে, তাই না? 12 এর গুণনীয়ক। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি 30 এর গুণনীয়ক, হ্যাঁ 30 এর গুণনীয়ক। তো 30 এর গুণনীয়ক গুলো কি কি হতে পারে? 30 এর গুণনীয়ক হতে পারে যেমন 1, তারপর হতে পারে 2, তারপর হতে পারে 3, রাইট? 3 10 30। ঠিক তেমনি ভাবে যেভাবে আমরা 12টা বের করলাম সেভাবে কিন্তু 30টা বের করা যায়। তারপর 5 হতে পারে, তারপর 6 হতে পারে, এবং তারপর কি হতে পারে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা 10ও কিন্তু দিতে পারি, তাই না? 15 দিতে পারি, এবং শেষে আমরা কি দিতে পারি 30 দিতে পারি, রাইট? এগুলো কি 30 এর গুণনীয়ক। এখন একটু খেয়াল করার মতো বিষয় সেটা হচ্ছে এদের মধ্যে দেখতে পাচ্ছ 1 এবং 1, এই যে উৎপাদক বা এই যে গুণনীয় সেটা 12তেও আছে এবং 30এও কিন্তু আছে, 2ও কিন্তু উভয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা 6কেও কিন্তু পাচ্ছি, আবার হ্যাঁ আমরা 3কেও কিন্তু পাচ্ছি, রাইট? তো এই যে উৎপাদক আর কাউকে তো আমরা দেখা যাচ্ছে যে একেবারে দুটোতেই আছে এমন পাচ্ছি না, মানে কমন পাচ্ছি না বা সাধারণ পাচ্ছি না। তো আমরা কি কি সাধারণ গুণনীয়ক গুলো পেলাম আমরা একটু লিখে ফেলি। সাধারণ গুণনীয়ক গুলো হচ্ছে এখানে, সাধারণ গুণনীয়ক গুলো হলো এই 1, তারপর 2, তারপর 3, আর হচ্ছে 6, তাই না? এই সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে একটু খেয়াল করো সবচেয়ে বড় কোনটা? 6, তাই না? তাই এই 6টাকেই কিন্তু কি বলা হয় জানো? এই 6টাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। আশা করি বুঝতে পেরেছো যে এই 6টাকে কেন গসাগু বলবো, কারণ এই সবগুলো গুণনীয়কের মধ্যে 1, 2 আর 3-এর মধ্যে 6 হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তাই 6 হচ্ছে আমাদের গসাগু, অর্থাৎ 6 হচ্ছে 12 এবং এই 30-এর গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধরো তোমাদেরকে একটা প্রশ্ন দেয়া হলো, বলা হলো যে গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 এবং 72-এর গসাগু বের করো। তাহলে মৌলিক গুণনীয়ক ব্যাপারটা কি সেটা একটু আমরা জানি। হ্যাঁ, মৌলিক গুণনীয়ক বা মৌলিক সংখ্যাগুলো, আমরা যদি মৌলিক সংখ্যার কথাই বলি, মৌলিক সংখ্যাগুলো কি কি? মৌলিক সংখ্যা হচ্ছে যেমন 2 একটা মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? কারণ 2 এর মাত্র দুটি উৎপাদক, একটা হচ্ছে 1 এবং 2 নিজে, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা নিজে যদি হয়ে থাকে, মানে তার উৎপাদক, একটা সংখ্যার উৎপাদক যদি 1 এবং সেই সংখ্যা নিজেই হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা,
5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, তারপর 17 একটা মৌলিক সংখ্যা, 19 এবং এইভাবে কিন্তু যেতে থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে মৌলিক গুণনীয়ক, এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করা মানে হচ্ছে 2, 3, 5, 7 এই মৌলিক সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে বের করতে হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আমাদেরকে কিন্তু এখানে কিন্তু দুটো প্রসেস বলেছে, যে আমাদেরকে বললো যে 28, 48 এবং 72-এর গসাগু বের করতে হবে। একটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে নাম্বার 2, বলা হলো যে গসাগু বের করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। সো আমরা সেই প্রসেসগুলো দেখে আসি। তো আমাদেরকে কি বলা হলো যে গুণনীয়কের সাহায্যে, তাই না? গুণনীয়কের সাহায্যে কি বের করতে হবে? গুণনীয়কের সাহায্যে আমাদেরকে বের করতে হবে এই যে 28, তারপর 48, এরপর হচ্ছে এবং 72 গসাগু এটা বের করতে হবে। তাহলে আমরা যদি 28-এর দিকে খেয়াল করি, তো 28-এর সাধারণ গুণনীয়কগুলো, 28-এর গুণনীয়কগুলো কি? 28-এর গুণনীয়কগুলো আমরা সেগুলো একটু বের করি। হ্যাঁ, 28-এর গুণনীয়কগুলো হচ্ছে যেমন 1, 28 মানে হচ্ছে, কারণ আমরা জানি যে 1 তো হয়, যেমন 28-এ 28, তারপর 14 দুগুণে 28 হিসেবে 2টাও আসে, কারণ 2-কে 28 দিয়ে ভাগ করা যায়। সেই হিসেবে আমরা 4-কে আনতে পারি, তাই না? 4 7 28। তারপর সেই হিসেবে আমরা 7-কে আনতে পারি। তারপর আমরা আর কাকে কাকে আনতে পারি? 14-কে আনতে পারি, তাই না? 14 দুগুণে 28, এবং শেষে আমরা 28 একে 28কে আনতে পারি, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে 48-এর গুণনীয়কগুলোকে দেখতে হবে। তো 48-এর গুণনীয়কগুলো কি কি হতে পারে? আমরা 1 আনতে পারি, আমরা এই যে 24 দুগুণে 48 হিসেবে 2 আনতে পারি, তারপর আমরা 3 16 48 হিসেবে 3 আনতে পারি, 4 12 48 হিসেবে আমরা কি আনতে পারি? 4 আনতে পারি। তারপর আমরা 6 আনতে পারি, 6 8 48, তো 8-কেও আনতে পারি। তারপর আমরা এখানে কি আনতে পারি? এই যে দেখা যাচ্ছে যে 4 12 48 যেহেতু, তো আমরা 12-কে আনতে পারি, আমরা 16-কে আনতে পারি, তাই না? 3 16 48, তারপর 24-কে আমরা আনতে পারি, এবং 48-কে আমরা আনতে পারি। এরপর আমরা যদি 72-এর গুণনীয়কগুলো দেখি, তাহলে 72-এর গুণনীয়কগুলো কি কি হতে পারে? 1 হতে পারে, যেহেতু 36 দুগুণে 72, তাহলে 2 হতে পারে। তারপর 3 24 72, তাহলে 3 হতে পারে। তো 4 হতে পারে, তারপর 6 হতে পারে, কারণ হচ্ছে 6 12 72। তারপর হতে পারে 8 হতে পারে, রাইট? 8 হতে পারে, কারণ 8 9 72, তাহলে 9 হতে পারে। তারপর 12 হতে পারে, কারণ হচ্ছে কি 6 12 72। তারপর হতে পারে এখানে 18 হতে পারে, কারণ 4 18 72। 24 হতে পারে, কারণ 3 24 72। 36 হতে পারে, এবং 72 নিজে হতে পারে। তো একটু তোমরা যদি খেয়াল করো, এই যে গুণনীয়কগুলো দেখতে পাচ্ছ, এই গুণনীয়কগুলো 28-এর গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ কোনগুলো পাচ্ছ? 1 1 1, 2 2 2, তারপর আর কি কি সাধারণ পাচ্ছি? 4 4 4। দেখবে আর কোনোটাই কিন্তু সাধারণ নেই। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক কি কি পেলাম? সাধারণ গুণনীয়ক আমরা পেলাম হচ্ছে এই 1-কে পেলাম, আমরা 2-কে পেলাম, এবং আমরা 4-কে পেলাম। কিন্তু এই যে 1 2 4, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 4। এই 4টাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই 4ই হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই 4টাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা যাকে আমরা সংক্ষেপে বলি গসাগু। তাহলে এটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপর আমরা আরেকটা প্রসেসে চলে যাই, কারণ আমাদের এখানে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করতে হবে। তো আমরা এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করার চেষ্টা করি। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদেরকে কি বের করতে হবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের 28, তারপর 48 এবং 72-এর কি বের করতে হবে? 28 48 এবং 72-এর গসাগু বের করতে হবে। সো আমরা এটা একটু বের করার চেষ্টা করি। সো 28-এর মৌলিক গুণনীয়কগুলো আমি এখানে মৌ লিখছি, আর গুণনীয়কে এখানে লিখছি সংক্ষেপে। সো 28-এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। সো এখানে এখন দেখো কিভাবে বের করতে পারি। মনে করো 28, হ্যাঁ, 28-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কারণ আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু কি মৌলিক সংখ্যা দিয়ে, এবং মৌলিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 2, রাইট? মৌলিক সংখ্যার মধ্যে 14 দুগুণে 28,
তারপর আমরা যদি এখন আবার 2 দিয়ে দেই, তখন 7 দুগুণে কত? 14। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কি কি মৌলিক গুণনীয়ক পেলাম? 2 পেলাম, 2 পেলাম এবং 7 পেলাম। তো আমরা এখানে লিখে ফেলি 2 কমা, বা এখানে কমা না দিয়ে আমরা কিন্তু চাইলে গুণও দিতে পারি। সো মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 গুণ 7। হ্যাঁ, তারপর ঠিক তেমনি ভাবে আমরা যদি এখন 48-এর মৌলিক গুণনীয়কগুলোর দিকে খেয়াল করি যে 48-এর মৌলিক গুণনীয়কগুলো কি, একইভাবে কিন্তু আমরা চাইলে বের করতে পারি 48-এর মৌলিক গুণনীয়কগুলো। তাহলে 48-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা একটু বের করি। সো 48-এর মৌলিক গুণনীয়ক আমরা যদি 2 দিয়ে করি তাহলে 24 দুগুণে 48। আমরা যদি অ্যাগেইন 2 দিয়ে করি তাহলে হচ্ছে 12 দুগুণে 24। আমরা যদি 2 দিয়ে করি তাহলে 6 দুগুণে 12। অ্যাগেইন আমরা যদি 2 দিয়ে করি তাহলে 3 দুগুণে 6। তাহলে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি কি মৌলিক গুণনীয়ক পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আচ্ছা, এরপরে 72। তো 72-এর মৌলিক গুণনীয়কগুলো ঠিক একইভাবে আমরা যেভাবে 48 28-এর জন্য বের করলাম, ঠিক একইভাবে 72-এরও মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। সো আমরা ওইটাই করি যে 72-এর মৌলিক গুণনীয়কগুলো বের করার চেষ্টা করি। 36 দুগুণে 72, তারপর কি হবে এখানে যে 18 দুগুণে 36, 9 দুগুণে 18, তারপর 3 তিরিকে 9, রাইট? তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে? আমরা এখানে পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। সো আশা করি তোমরা ঠিক কিভাবে মৌলিক গুণনীয়ক বের করতে হয় সেটা বুঝেছো। এখন আমাদেরকে গসাগুটা বের করতে হবে, এবং গসাগু তো তাই যেটা হচ্ছে সাধারণ থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু দেখা যাচ্ছে এই 2 2 2 মিলল, 2 2 2 মিলল, বাট বাকিগুলো কিন্তু মিলছে না, অর্থাৎ সাধারণ না। তাই আমরা এদেরকে নিতে পারবো না। যেহেতু আমরা এদেরকে নিতে পারবো না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা বুঝতে পেরেছি যে এইটাই হচ্ছে মানে অর্থাৎ 2 গুণ 2 হচ্ছে সবগুলো ক্ষেত্রে কমন বা সাধারণ। তাহলে 2 গুণ 2 মানে কি? 2 গুণ 2 মানে তো 4, তাই না? তাহলে এই 4 সংখ্যাটি কিন্তু 72, 48 এবং 28 এই তিনটে সংখ্যার মধ্যেই কিন্তু সাধারণ। যেহেতু 4 সংখ্যাটি 3টা সংখ্যার মধ্যেই সাধারণ, তো এই 4টাই হচ্ছে গসাগু। তাহলে আমরা কিন্তু এর আগে কিন্তু যখন শুধুমাত্র গুণনীয়কের সাহায্যে করতে চেয়েছিলাম, তখনও কিন্তু আমরা কি পেলাম? 4 পেলাম, যেটা হচ্ছে দেখা গেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এবং মৌলিক গুণনীয়ক এই পদ্ধতিতেও কিন্তু আমরা একইভাবে আমরা 4 পেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে সলভ করতে হয়। তো এখন তো এটা গেল। এখন যদি তোমাদেরকে আরো একটা বলা হয়, আমি মনে করো বললাম যে আরেকটা প্রবলেম দিলাম, বললাম যে 28, তারপর হচ্ছে 48 এবং 72 এর গসাগু তোমাদেরকে বের করতে হবে। তাও কিভাবে? ভাগ পদ্ধতিতে বের করতে হবে। এখন কিভাবে বের করবে? তো এটা কিন্তু খুবই সহজ একটা হচ্ছে পদ্ধতি। তোমাকে প্রথমত সবচেয়ে ছোট সংখ্যা 28 এবং তারপরে যে ছোট সংখ্যা 48, তারপরে হচ্ছে 72। তো এখন এখানে 28 আর 48 এর মধ্যে আমাদেরকে প্রথমে একটু দেখা যাচ্ছে কাজ করতে হবে। তো প্রথম 48-কে আমরা 28 দিয়ে প্রথমে আমরা ভাগ করে দেখব। হ্যাঁ, তো 48-কে আমরা যদি 28 দিয়ে ভাগ করে দেখি তখন আমরা পাই 28 একে 28 এবং এখানে হচ্ছে 20। এবং এখন এই 20-কে কি করব? এই 20-কে হচ্ছে আমরা 20-কে কাজে লাগাবো 28-কে ভাগ করতে। সো এখানে আমরা ঠিক সেম ভাবে 20 একে 20, তাহলে এখানে থাকছে 8। এখন এই 8টাকে কি করব? এই 8টাকে করব কি, এই যে কাজে লাগাবো 20-কে ভাগ করার জন্য। তো 8 দুগুণে 16, তাহলে এখন কত পাওয়া যায়? 4, রাইট? এখন এই 4টাকে কি করব? আমরা 4টা দিয়ে 8-কে ভাগ করব। তাহলে কত পাই? 4 দুগুণে 8। তাহলে এখানে কিন্তু আমাদের কি থাকছে? 4 থেকে যাচ্ছে, মানে এই যে শেষে একটা কি, শেষে যে ভাগশেষ বা 4, সেই ভাগশেষটাই কিন্তু দেখা যাচ্ছে ভাগফল হিসেবে কাজ করছে, রাইট? এখন এই 4টাকে আমরা যে কাজটা করব, এই 4টাকে আমরা কাজে লাগাবো 72-কে ভাগ করার জন্য। তো এই 72-কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিঃশেষে বিভাজিত করতে পারছি 72-কে। তো নিঃশেষে যদি আমরা বিভাজিত করতে পারি তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই 4টাই হচ্ছে গসাগু, কারণ এটা সবগুলো সংখ্যাকে কি করতে পারছে? ভাগ করতে পারছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আমরা জানবো লসাগু এর ব্যাপারে। তো লসাগুটা কি? লসাগুটা হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক, তাই না? লসাগুটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন এই যে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিভাবে নির্ণয় করতে হয় কিছু সংখ্যার, সেটা আমরা জানবো। প্রথমত আমরা গুণিতকের ব্যাপারে জানি। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে 4-এর গুণিতকগুলো কি, তো 4-এর গুণিতকগুলো কি হতে পারে? 4-এর গুণিতক হতে পারে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, 4 12 48, এতটুকু পর্যন্ত চাই। এরপরে মনে করো আমি যদি 6-এর গুণিতক বের করতে চাই, মনে করো আমি বললাম যে 4-এর পর আমি এখন 6-এর গুণিতক দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো 6-এর গুণিতক, তো 6-এর গুণিতকগুলো কি হতে পারে? যেমন 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, রাইট 36, তারপর 6 7 42, তারপর 6 8 48, তাই না? তারপর 6 8 48 তো বললাম, 6 9 54, তারপর 6 10 60, তারপর 6 11 66। সো এতটুকু গেলে এনাফ। তো আমরা তাহলে কিন্তু এতটুকু বুঝতে পারতেছি। তারপর হচ্ছে 8-এর গুণিতক। আমরা যদি 8-এর গুণিতক গুলা দেখি, 8-এর গুণিতক কি কি হতে পারে? 8-এর গুণিতক হচ্ছে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, তারপর 5 8 40, 6 8 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80, 8 11 88। সো এরকম যেতে পারি, রাইট? এখন একটু খেয়াল করার মতো বিষয় এখানে হচ্ছে, একটু দেখো তোমরা এখানে এই যে আমরা গুণিতকগুলো দেখতে পাচ্ছি, এই গুণিতকগুলোর মধ্যে আমরা সাধারণ গুণিতক কোনগুলো এগুলো চিহ্নিত করার চেষ্টা করি। যেমন 24, 24 এবং 24, এই 24 কিন্তু পাওয়া যাচ্ছে সাধারণ গুণিতক হিসেবে। আবার 48, 48 এবং 48 সাধারণ গুণিতক হিসেবে পাওয়া যাচ্ছে, এবং আর কোনো সাধারণ গুণিতক কিন্তু দেখা যাচ্ছে আপাতত এখানে আমরা দেখছি না। এবং হয়তো দেখা যাবে যে আমি যদি এক গুণিতককে আরো বাড়াই তখন অনেকগুলো সাধারণ গুণিতক পেতে পারি। কিন্তু খেয়াল করার মতো বিষয় হচ্ছে সবগুলো সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি? 24, তাই না? 24, 24। তাহলে এই যে সবগুলো সাধারণ গুণিতকের মধ্যে যেটা সবচেয়ে ছোট তাকেই বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমাদের ঠিক এই যে যদি বলা হয় যে 4 6 8-এর লসাগু কত, তখন তোমাদের আনসার হবে কি? 24। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কিন্তু এইটা বেশ লেংদি একটা প্রসেস, এবং এই প্রসেসে আসলে বের করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আরো কিছু সহজ পদ্ধতি সম্পর্কে জানবো, ঠিক আছে? তো আমরা এখন প্রথমেই চলে যাই কিভাবে আমরা দেখব যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে লসাগু নির্ণয় করতে পারি। মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারি। তো এই সেম আমি যদি 4 8 6কেই আনি, 4 8 এবং 6, এবং বললাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। সো এই 4 8 6 বা 4 6 8, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4-এর মৌলিক গুণনীয়কগুলো কি? 4-এর মৌলিক গুণনীয়কগুলো বের করা খুবই সহজ। 2 2 4, তাহলে 4-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2, তাই না? আমরা যদি এখানে লিখি এইভাবে, আমরা যদি এখন 6-এর মৌলিক গুণনীয়ক বের করতে যাই তাহলেও কিন্তু একেবারে সহজ, 2 গুণ 3, তাই না? তাহলে হচ্ছে এখানে 6 সমান সমান আমরা লিখতে পারি 2 গুণ 3। আমরা যদি 8-এর মৌলিক গুণনীয়ক বের করতে যাই তখন আমরা কি পাচ্ছি? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাই না? তাহলে 8-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 গুণ 2। তো এখন এর মাধ্যমে আমরা কিভাবে লসাগুটা নির্ণয় করব? তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এই লসাগু নির্ণয়ের যে প্রসেসটা সেটা হচ্ছে আমাকে দেখতে হবে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ 2, 2 সর্বোচ্চ বার কোথায় আছে? সর্বোচ্চ সংখ্যক বার কোথায় আছে? 8-এ আছে। তাহলে আমরা কিন্তু এই 3টা 2কেই আমরা নিয়ে ফেলবো, ঠিক আছে? 3টা 2কে আমরা নিয়ে ফেলবো। তারপর আমরা দেখব, আচ্ছা 2 তো শেষ। এরপর হচ্ছে
এখানে আমার 2 লেখা উচিত ছিল, এটা আমি একটু মুছি। তো এখন এইটা তো নিলাম, এখন আমাদেরকে এটা দেখতে হবে যে 3 সর্বোচ্চ কোথায় আছে, একবারই আছে, তাহলে আমরা 3 কেও কিন্তু নিব। তো এইখানে মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করছি, যে হ্যাঁ আমরা জাস্ট একটা সংখ্যা পেলাম, সেই সংখ্যাটা কোথায় আছে আমরা খুঁজছি এবং সর্বোচ্চ কোথায় আছে খুঁজছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের দুটোই মৌলিক গুণনীয়ক আছে, একটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 3। তো 2 সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 8ই আছে, তাই আমরা 3টা 2কে নিয়ে ফেললাম। তারপর আমরা 3 সর্বোচ্চ একবারই আছে, তাই আমরা একটা 3কে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে এই পদ্ধতিতে আমরা যদি বের করতে যাই, তখন কিন্তু এটা কি হবে, এই 2 গুণ 2 গুণ 2 গুণ 3 অর্থাৎ 24। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এখানে লসাগুটা কি দাঁড়াচ্ছে, 24 হচ্ছে, রাইট? এর আগেও কিন্তু আমরা কি পেলাম, 24ই পেলাম লসাগু। এই যে যখন আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক এই প্রসেসে বের করতে গেলাম, তখন কিন্তু আমরা 24 পেয়েছি, এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন বের করতে গেলাম তখন আমরা 24 পাচ্ছি। তো তোমরা যারা বুঝতে পারছো না এই ব্যাপারটা, যদি কারো কমপ্লিকেটেড মনে হয়, অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করবে। এই তো গেল মৌলিক গুণনীয়ক পদ্ধতি। এখন আমরা শিখব ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতি, এই পদ্ধতিতে আরো সহজেই কিন্তু বের করা যায়। ইউক্লিডীয় পদ্ধতি, সো আমি এই বানানটা কি ঠিক লিখছি? আচ্ছা, রস্য ইকার হবে, রস্য ইকার হবে, ইউক্লিডীয় পদ্ধতিতে রস্য ইকার হবে। সো এখন এই ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে বের করতে হয় সেটা আমাদের জানতে হবে। তো এই ইউক্লিডীয় পদ্ধতিতেও কিন্তু দেখা যাচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যেই কিন্তু এই পুরো ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে করা হয়ে থাকে, মানে লসাগু নির্ণয় করা হয়ে থাকে। মনে করো তোমাকে বলা হলো যে 12, 18, 20 এবং 105-এর 105 এর লসাগু নির্ণয় করো। 105-এর লসাগু নির্ণয় করো। তাহলে কিভাবে লসাগু নির্ণয় করবে? খুবই ইজি। তো এখন আমাদের সংখ্যাগুলো ছিল 12, 18, 20 এবং 105। তো আমরা এখন কিভাবে করব? আমরা এখন 2 দিয়ে শুরু করি, কারণ ইউক্লিডীয় পদ্ধতি, মৌলিক সংখ্যা নিতে হবে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20 এবং এখানে 105কে ভাগ করা যায় না 2 দিয়ে। তারপর অ্যাগেইন আমরা 2 দিয়ে নেই, তো এখানে হচ্ছে 3 দুগুণে 6, এখানে তো 9, কারণ 9কে ভাগ করা যায় না 2 দিয়ে, এখানে 5 এবং এখানে 105। এখন আমরা নিব 3কে। সো আমরা যদি এখানে 3কে নিই তখন আমরা পাবো 3 একে 3, 3 3কে 9, 5কে তো ভাগ করা যায় না, কিন্তু 105কে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে, তো এটা হচ্ছে 35। এরপর আমরা নিব 5কে, তাহলে এখানে 1, এখানে 3, এখানে 1 এবং এখানে 7। তাহলে আমরা যা যা দেখতে পাচ্ছি, আমরা এখানে কি কি দেখছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 2, 2, 3, 5, 3, 7, মানে 1কে না গুণ করলেও চলবে। এই সবগুলোকে আমরা যদি গুণ করি তখনই কিন্তু আমরা আমাদের লসাগু পেতে পারি। অর্থাৎ 2 দুগুণে 4, এই 3 4 12, তারপর হচ্ছে এই 12কে 5 দিয়ে গুণ করলে 60, এই 60কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 180, এবং এই 180কে যদি আমি 7 দিয়ে গুণ করি তখন আমরা পাবো 1260। তাহলে এখানে হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 7, অর্থাৎ আমরা পাবো 1260। আমরা পাবো 1260। তো এই 1260টাই হচ্ছে কি, এই 1260টাই হচ্ছে লসাগু। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে এই তোমরা লসাগু বের করবে। সো আশা করি এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না তোমাদের। এখন আমরা জানবো গসাগু আর লসাগুর মধ্যকার সম্পর্কটা কি। তো এটা একটু জানি, হ্যাঁ। মনে করো আমি একটা সংখ্যা নিলাম 10। তো 10-এর আমি যদি মৌলিক সংখ্যা, অর্থাৎ কোন দুটি মৌলিক সংখ্যার গুণফল বা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা যদি বলি 10-এর মৌলিক গুণনীয়কগুলো কি, তো 10-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণ 5। আমরা যদি এখন 30 নেই, তাহলে 30-এর মৌলিক গুণনীয়কগুলো কি, 2 গুণ 3 গুণ 5। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ 2 গুণ 3 গুণ 5, এখানে হচ্ছে 30-এর মৌলিক গুণনীয়ক 2 গুণ 3 গুণ 5, আর 10-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 5। এখন মনে করো তোমাকে বলতে বলা হলো যে এই 10 আর 30-এর মধ্যকার গসাগু কত। তাহলে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ যে 2
এখানে কমন অর্থাৎ সাধারণ আমরা দেখতে পাচ্ছি, এখানে 5 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি এই দুটো 2 থেকে একটা 2 নিলাম, আর এই দুটো 5 থেকে আমি কি করব, একটা 5 নিলাম। তাহলে এইটাই হচ্ছে কি লসাগু, সরি গসাগু, অর্থাৎ এটাই হচ্ছে তোমার গসাগু, এটাই হচ্ছে গসাগু। গসাগু সমান 2 গুণ 5। এখন যদি লসাগুর কথাটা বলে যে লসাগুটা কি, তাহলে লসাগু কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে যে এখানে 2 সর্বোচ্চ কয়বার আছে। তো অর্থাৎ এখানে তোমার দেখতে হচ্ছে যে 2 সর্বোচ্চ কয়বার আছে। আমরা দেখতে পাচ্ছি যে 2 এখানে সর্বোচ্চ একবার আছে, তো আমরা একবার 2 নিলাম। তারপর আমি দেখতে পাই যে 5 সর্বোচ্চ কয়বার আছে, একবার আছে, তো আমি 5 নিলাম। আমি দেখতে পাচ্ছি 3 সর্বোচ্চ কয়বার আছে, আমি 3ও নিয়ে ফেলবো। তাহলে হচ্ছে এটাই তখন কি হয়ে যায়, লসাগু হয়ে যায়। অর্থাৎ এখানে সাধারণ, তারপর হচ্ছে যেগুলো সাধারণ নয় সে সব ধরনের আমরা চাইলে গুণনীয়কগুলোকে নিতে পারি। তো এটাই হচ্ছে কি লসাগু, এটাই হচ্ছে কি লসাগু। তো এখন তোমরা একটু খেয়াল করো, আমাদের গসাগু এবং আমরা লসাগু পেয়ে গেলাম, তাই না? এখন যদি সম্পর্কের কথা বলা হয় তাহলে আমরা কি বলতে পারি, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল গুণফল সমান, আমরা বলতে পারবো এখানে যে গসাগু গুণ লসাগু। দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু। যেমন আমরা দুটো সংখ্যা নিলাম, একটা নিলাম 10, আরেকটা নিলাম 30, এবং আমাদের সেখানে আমরা দেখতেই পেয়েছি যে আমাদের এই যে গসাগু, এই গসাগুটাও কিন্তু 10 বের হয়েছে, এবং লসাগুটা কিন্তু 30 বের হয়েছে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গসাগু হচ্ছে 10 এবং লসাগু হচ্ছে কত, 30। তাহলে এইটা থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে তাদের গসাগু এবং লসাগু এর গুণফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাসটা তোমরা যদি কোনো ধরনের আজকের ক্লাসে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই লাইভ ক্লাসে জিজ্ঞেস করবে, এবং তোমাদের এই ক্লাসের উপর বেস করে কিছু অ্যাক্টিভিটিস থাকবে, এবং আমি সবার খাতা দেখবো, সো সবাই খাতায় লিখে রাখবে। ধন্যবাদ।